यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। মহাভারতের এই অদ্ভুত কাহিনী বর্ণনায় আমি বারবার এই একটি কথাই বলে এসেছি, সময় তার নিজের প্রয়োজনেই যেন তার চারপাশটাকে পরিবর্তন করে নেয়, তার মতো করে সৃষ্টি করে অভাববোধের, সমস্যার, তার সমাধানের। তাই হয়তো গুরু কৃপাচার্য সময়ের প্রয়োজনেই হয়ে উঠেছিলেন ব্যস্ত। সময় আর চাইছিল না বলেই হয়তো কৃপাচার্যের পক্ষে কৌরব ও পাণ্ডবদের শিক্ষাদান হচ্ছিল বিঘ্নপ্রাপ্ত। আমাদের সকলের মনেই উদয় হচ্ছিল তাদের নতুন এক গুরুর অভাব, যিনি হতে পারবেন কৌরব ও পাণ্ডবদের সর্বক্ষণের সঙ্গী। আর আমাদের সেই অভাব বোধই হয়তো মনে করিয়েছিল দ্রোণাচার্যের কথা। হ্যাঁ, এই সেই দ্রোণাচার্য, ভরদ্বাজ মুনির পুত্র দ্রোণাচার্য, অগ্নিবেশের শিষ্য দ্রোণাচার্য। সত্যি সময়ের কি বিচিত্র হিসেব! মহাভারতের প্রাঙ্গণে দ্রোণাচার্যের প্রয়োজনীয়তার কথা ভেবেই হয়তো পূর্বেই সময় দ্রোণাচার্যের সঙ্গে কৃপাচার্যের বোন কৃপির বিবাহ সম্পন্ন করিয়েছিল এবং গাঁট ছড়া বেঁধে দিয়েছিল হস্তিনাপুরের রাজ পরিবারের সঙ্গে। লক্ষ্য স্থির করো বালক দুর্যোধন, তুমি বলো কোনটি তোমার লক্ষ্য বস্তু? ওই ফোয়ারার মধ্যে যে গোলকটি, সেটিই আমার লক্ষ্যবস্তু। আমাকে এমন ভাবে তীর ছুঁড়তে হবে যেন আমার তীর ওই গোলকটিকে ভেদ করে। অতি উত্তম। এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে দেখো আর স্থির করো মন, তারপর স্মরনিক্ষেপ করো। বালক দুর্যোধন, তুমি অহেতুক ত্বরা করছো। ধনুর্বিদ্যায় পারদর্শিতা অর্জনের জন্য মনঃসংযোগ একান্ত আবশ্যক। আগে তোমায় সেটির অনুশীলন করতে হবে। বালক অর্জুন, তুমি কি একবার ওই ফোয়ারা লক্ষ্য করে স্বরক্ষেপ করবার চেষ্টা করবে? অর্জুন, তোমার প্রচেষ্টা অনেকটাই সফল হয়েছে। বাকিটা অনুশীলনের মাধ্যমে রপ্ত করতে হবে। প্রণাম মহাত্মা ভীষ্ম। কি সংবাদ?
মহাত্মা বিদুর আপনার দর্শন প্রার্থী। তাকে সাদরে আমন্ত্রণ জানাও কক্ষে। প্রণাম গঙ্গাপুত্র। আজ রাজকুমারদের লক্ষ্যভেদ অনুশীলন দেখে নিজেকে বড় তৃপ্ত লাগছে বিদুর। হস্তিনাপুরের প্রতি আমার যে কর্তব্য তা সঠিক পথে অগ্রসর হচ্ছে, এ বড় সুসময়। কিন্তু গঙ্গাপুত্র, সুসময় চিরস্থায়ী নয়। আপনাকে আমি যে বিশেষ বিষয় নিয়ে সূচিত করতে এসেছি তা হল কুমারদের প্রশিক্ষণ সম্পর্কিত। আপনি হয়তো শত ব্যস্ততার মাঝে লক্ষ্য করেননি যে কৃপাচার্যের কুলগুরুর পদে অধিষ্ঠানের পর থেকে তাঁর ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় রাজকুমারদের অস্ত্রশিক্ষার প্রশিক্ষণের ভার সম্পূর্ণরূপে তাঁর প্রতি ন্যস্ত রাখাটা সঠিক সিদ্ধান্ত নয়। তুমি সঠিক বলেছ বিদুর। কুলগুরুর পদে কৃপাচার্যের ব্যস্ততা আমি অনুভব করতে পারি, কিন্তু কুমারদের পরবর্তী প্রশিক্ষক কে হবেন সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। প্রণাম মহারাজ। প্রণাম গঙ্গাপুত্র। প্রণাম মহাত্মা বিদুর। আসুন কুলগুরু, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। মহারাজ, মহাত্মা বিদুর নিশ্চয়ই আপনাদের সূচিত করেছেন। কুলগুরুর পদে অধিষ্ঠিত হবার পর থেকে আমি নিজেও লক্ষ্য করেছি কুমারদের শিক্ষাদানে ত্রুটি হচ্ছে, যেটা কাম্য নয়। রাজকুমাররা দেশের ভবিষ্যৎ, তাদের শিক্ষাদান নিয়ে কোনো ত্রুটি মঙ্গলময় নয়। আপনি আমাদের দিশা দেখান, কোন ব্যক্তি হস্তিনাপুরের রাজকুমারদের শিক্ষাদানের জন্য উপযুক্ত? আমি এক কথায় একজন ব্যক্তির নামই স্মরণ করতে পারি, যিনি হতে পারেন কৌরব পাণ্ডবদের উপযুক্ত অস্ত্রগুরু। তিনি ভরদ্বাজ নন্দন দ্রোণাচার্য। আপনি কি সেই দ্রোণাচার্যের কথা বলছেন? মহর্ষি ভরদ্বাজ মুনি, যাকে বেদ বেদাঙ্গ পাঠ করিয়েছিলেন, গুরু অগ্নিবেশ যাকে অস্ত্র শিক্ষাদান করেছিলেন? মহারাজ ক্ষমা করবেন, শুধু এটুকু বললে দ্রোণাচার্যের মতো অস্ত্রবিদকে সম্পূর্ণ বর্ণনা করা যায় না। আমি তার কথা বর্ণনা করছি, আমাকে অনুমতি দিন। কুলগুরু, আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি তাঁর কাহিনী শোনার জন্য। হিমালয়ের কোলে খরস্রোতা তন্নি গঙ্গার তীরে এক নির্জন পর্ণকুটিরে পিতা মহর্ষি ভরদ্বাজের সাথে শিশু দ্রোণাচার্য বড় হয়ে উঠছিলেন। পুত্রকে বেদ বেদাঙ্গের পাঠ সমাপ্ত করিয়ে একদিন ভরদ্বাজ মুনি ডেকে পাঠালেন তাঁরই শিষ্য অগ্নিবেশকে। প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হও অগ্নিবেশ। আদেশ করুন গুরুদেব, আমি কি করতে পারি আপনার জন্য? তুমি আমার পুত্র সম অগ্নিবেশ। একদিন আমি তোমায় অস্ত্র শিক্ষা দিয়েছি। অস্ত্রবিদ্যায় তোমার দক্ষতা সম্বন্ধে আমি অবগত। গুরুদেব, সবই আপনার কৃপা। আমি যেটুকু অস্ত্রচালনা করতে শিখেছি সবই আপনার দান। অগ্নিসম্ভূত তুমি, অগ্নির থেকেই তোমার জন্ম, তাই তোমার নাম অগ্নিবেশ। তোমার পারদর্শিতায় মুগ্ধ হয়ে আমি তোমায় এক আগ্নেয় অস্ত্র প্রদান করেছিলাম। আমি চাই তুমি আমার একমাত্র পুত্র দ্রোণাচার্যকে অস্ত্র শিক্ষা প্রদান করো। তোমার থেকে যোগ্য প্রশিক্ষক আমি আর কাউকে দেখছি না। আপনার আদেশ শিরোধার্য গুরুদেব। পুত্র দ্রোণাচার্য, কাল থেকে তোমার অস্ত্র শিক্ষা শুরু হবে। গুরুকে প্রণাম করো। প্রণাম গুরুদেব। বিজয়ী হও। একদিন তোমার বয়সেই আমি তোমার পিতার কাছে আমার অস্ত্র শিক্ষা শুরু করেছিলাম। তোমায় দেখে আমার নিজ শৈশবের অস্ত্র শিক্ষার দিনগুলি স্মরণে আসছে। আজ গুরুদেব তোমার অস্ত্র শিক্ষার দায়িত্ব আমার উপরে ন্যস্ত করে আমায় যে সম্মান প্রদান করেছেন তা আমি আজীবন ভুলব না।
শপথ নিলাম আমি যা কিছু বিদ্যা অর্জন করেছি সবটুকু তোমায় প্রদান করব। শুরু হয় দ্রোণাচার্যের অস্ত্র শিক্ষা। অনায়াসেই করায়ত্ত করতে থাকে অস্ত্র চালনা। এমন দক্ষতায় লক্ষ্যভেদ করে যে অগ্নিবেশ অবাক হয়ে যান। কি নিরলস একাগ্রতা ওইটুকু শিশুর মধ্যে! একদিন বালক দ্রোণাচার্য তীর ধনুক নিয়ে গুরু অগ্নিবেশের সাথে জঙ্গলে অস্ত্র অনুশীলন করতে গেলেন। দ্রোণাচার্য, আজ তুমি একাকী তোমার লক্ষ্যবিদ্ধ করবে। আমি যে যে বস্তুর নাম উচ্চারণ করব এই বনমধ্যে থেকে স্বরবিদ্ধ করে সেসব বস্তু আমায় এনে দিতে হবে। বালক, তুমি প্রস্তুত? হ্যাঁ গুরুদেব। বেশ। এ বনমধ্যে কোথাও এক অপূর্ব সুগন্ধি ফুল ফুটেছে। তুমি কি সেই সুবাস লাভ করছো? হ্যাঁ গুরুদেব, আমিও গন্ধ পাচ্ছি। তবে তুমি এক স্বরে বিদ্ধ করো সেই ফুল। যথা আজ্ঞা গুরুদেব। এবার তোমার শ্রবণ শক্তি তীক্ষ্ণ করো। শুনতে পাচ্ছ? কোথাও কোনো পাকা পুরুষ্ট ফলে কোনো পঙ্খিচঞ্চু আঘাত করছে। ওই পাকা ফলটি বৃন্তচ্যুত করো তোমার স্বরক্ষেপণের মাধ্যমে। সাবধান বালক, পাখি যেন আঘাতপ্রাপ্ত না হয়। আমি শুনতে পাচ্ছি গুরুদেব। বেশ, তবে স্বরক্ষেপণ করো। যথা আজ্ঞা গুরুদেব। ওই তো ওখানে ফুল পড়ে রয়েছে, কিন্তু ফলটা দেখতে পাচ্ছি না কেন? আরে ওই তো ফলটা ওইখানেই পড়ে আছে। গুরুদেব, আপনি ফুল আর এই ফলটির কথাই বলছিলেন তো? তোমার নির্বাচন নির্ভুল দ্রোণাচার্য। আমি তোমার লক্ষ্যভেদে আশ্চর্য দ্রোণ। এ যে অসম্ভবকে সম্ভব করেছ তুমি। এই ফল আর ফুলটি দেখে মনে হচ্ছে কেউ যেন অতি যত্নে এদেরকে বৃন্ত থেকে ছিঁড়ে এনেছে। আমি আপ্লুত। আগামীকাল থেকে তোমার অস্ত্র শিক্ষার পরবর্তী অধ্যায় আরম্ভ হবে। স্বরনিক্ষেপ।
আজ বনমধ্যে কিভাবে পশু পক্ষী শিকার করতে হয় তা শেখাবো তোমায়। যদিও এই শিকার পদ্ধতি শুধুমাত্র ক্ষত্রিয়রা ব্যবহার করে থাকেন। গুরুদেব, আপনি কি শিকার পদ্ধতি শুধু ক্ষত্রিয়কেই শেখাবেন? গুরু যখন বিদ্যাদান করেন তখন তিনি সব শিষ্যকেই সে বিদ্যা দান করেন। তারপর একথাও স্মরণ করিয়ে দেন সে বিদ্যা কোথায় কখন প্রয়োগযোগ্য। সে কথা স্মরণে রাখার দায়িত্ব সম্পূর্ণ শিষ্যদের। তাই ক্ষত্রিয় যেমন শিকার পদ্ধতি শিখবে, তেমনি দ্রোণাচার্য তুমিও শিখবে, কিন্তু অবশ্যই তার প্রয়োগ ব্যক্তির অবস্থান বিশেষে পৃথক। যথা আজ্ঞা গুরুদেব। গুরুদেব, শুনেছি হরিণ শাবক শিকার করা খুবই কষ্টসাধ্য। তুমি ঠিক বলেছ শিষ্য দ্রোণাচার্য। হরিণ শাবকেরা খুব চঞ্চল প্রকৃতির, কিছুতেই এক স্থানে স্থির থাকে না, তাই তাদের প্রতি লক্ষ্য স্থির করাও বেশ কঠিন। হরিণ শিকারের এক অন্য পদ্ধতিও আছে, তাতে হরিণের চলনের সাথে সাথে লক্ষ্যভেদের চলনের অনুশীলন অভ্যাস করতে হয়। কিন্তু এই দুই হরিণ শাবক তো বেশ মনোযোগ সহকারে তৃণভক্ষণ করছে। নিঃশব্দে এবার লক্ষ্য স্থির করো। লক্ষ্য স্থির করো। বালক, দেখো, ওই শাবকদ্বয়কে শিকার করার জন্য তাদের তাড়া করেছে একটি হিংস্র বাঘ। আমি ওই হিংস্র বাঘটির প্রতি আমার লক্ষ্য স্থির করেছি গুরুদেব। দ্রোণাচার্য, তুমি চাইলেই এক স্বরবিদ্ধ করে ওই বাঘটিকে হত্যা করতে পারতে, কিন্তু তা না করে কেন শুধু বন্দি করলে? পিতা বলেন, যতক্ষণ তোমাকে না কেউ আক্রমণ করছে ততক্ষণ তুমি তার কোনো ক্ষতি করো না। হত্যা তো নয়, আমি ওই হিংস্র বাঘের চারপাশে স্বরের খাঁচা তৈরি করে দিয়েছি, যাতে সে কোনোভাবে আমাদের আক্রমণ না করতে পারে। আর বাঘ শিকার করার প্রশ্নই উঠছে না। তার আরেকটি প্রধান কারণ কিছুক্ষণ আগেই আপনি বললেন, শিকার করার অধিকার মূলত ক্ষত্রিয়দের। আমি ব্রাহ্মণ সন্তান, আমি শুধু শিক্ষা গ্রহণের অধিকারী, কিন্তু শিকার করার অধিকার আপনি আমাকে দেননি গুরুদেব। পুত্র দ্রোণ, আমি তোমাকে আমার শিষ্য হিসেবে পেয়ে গর্বিত। খুব কম গুরুই তোমার মতো শিষ্য পাওয়ার সৌভাগ্য রাখেন। এই কথার অর্থ কি গুরুদেব? তুমি যেদিন আচার্য হবে, যেদিন তুমি নিজে অস্ত্র শিক্ষা দেবে তোমার শিষ্যদের, সেদিন তুমি আমার এই কথার অর্থ বুঝতে পারবে। চলো, সূর্য পশ্চিমে ঢলেছে, আর বনমধ্যে থাকা ঠিক নয়। আমরা কুটিরের দিকে যাত্রা করি। আচ্ছা গুরুদেব। ভরদ্বাজ মুনির আশ্রমে দ্রোণাচার্য হেসে খেলে অস্ত্র শিক্ষা লাভ করে তাদের শৈশব পার করলেন। এমন সময় ঋষি ভরদ্বাজ ইহলোকের মায়া কাটিয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হলেন। ভরদ্বাজ মুনির মৃত্যুর পর পিতার আশ্রমে একাকী বেদ বেদাঙ্গ পাঠ ও অস্ত্রচালনার মধ্যেই নিজের সর্বস্ব সমর্পণ করলেন দ্রোণাচার্য। এক অনন্ত সাধনায় নিমগ্ন হলেন। একদিন তার গুরু অগ্নিবেশ এসে উপস্থিত হলেন তার আশ্রমে। প্রণাম গুরুদেব। বিজয়ী ভব। বৎস, তোমার পিতা মহর্ষি ভরদ্বাজ আমার গুরু ছিলেন। অস্ত্রবিদ্যা যেটুকু করায়ত্ত করেছি সেটুকু তাঁরই দান। আজ তিনি ব্রহ্মলোকে লীন হয়েছেন। গুরুদেব আমার অস্ত্র শিক্ষার শেষে
আশীর্বাদ স্বরূপ এক আগ্নেয়াস্ত্র প্রদান করেছিলেন। আজ সেই আগ্নেয়াস্ত্র আমি তোমায় আমার আশীর্বাদ স্বরূপ প্রদান করছি। আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আপনার দেওয়া এই অস্ত্রের যেন আমি সম্মান রক্ষা করতে পারি। পিতা ভরদ্বাজ মুনির মতোই একাগ্রচিত্ত বালকের পিতা শরদ্দানের মধ্যস্থতায় আমার ভগিনী কৃপির সাথে দ্রোণাচার্যের বিবাহ সম্পন্ন হয়। আমি সেই দ্রোণাচার্যের কথা বলছি, যার তুল্য ধনুর্বিদ এই ভূমণ্ডলে আর দ্বিতীয় কেউ নেই। আমি মনে করি কৌরব আর পাণ্ডব রাজকুমারদের তিনি যদি অস্ত্র শিক্ষা দিতে সম্মত হন। আপনার মুখে দ্রোণাচার্যের আশ্চর্য কাহিনী শুনে আমি নিশ্চিত তিনি এই রাজ পরিবারের যোগ্য অস্ত্রগুরু হতে পারবেন। কিন্তু এই সিদ্ধান্তের ভার আমি পিতামহের হস্তেই সমর্পণ করতে চাই। কিন্তু দ্রোণাচার্যকে এই প্রস্তাব কি উপায় দেয়া যায়? মহারাজ যদি অনুমতি করেন আমি এই দায়িত্বভার গ্রহণ করছি, কিন্তু তার আগে আমি আরো কিছু সময় চাইব মহারাজের কাছে। কোনো সিদ্ধান্তে আসার পূর্বে এ নিয়ে আরো ভাবনার প্রয়োজন আছে মহারাজ। পিতামহ, আমার কাছে আপনার অনুমতি চাইবার কিছুই নেই। সমগ্র হস্তিনাপুরের সুরক্ষার দায়িত্ব আপনি নিজ স্কন্ধে বহন করে এসেছেন চিরটাকাল। আমরা আপনার সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করব। এইভাবেই সেদিন কৌরব পাণ্ডবদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাগ্রস্ত আমার মনে দ্রোণাচার্য নামের আবির্ভাব যেন ছিল সময়েরই কোনো পূর্ব নির্ধারিত পরিকল্পনা। তাই হয়তো সেদিনও আমি বুঝতে পারিনি কিভাবে এই দ্রোণাচার্যই হয়ে উঠতে চলেছেন মহাভারতের অন্যতম এক প্রধান চরিত্র। তা হয়তো একমাত্র জানত শুধু সময়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.